আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। জি, সাউন্ড শোনা যাচ্ছে, এভরিথিং ওকে? একটু কমেন্টে জানান প্লিজ। যারা আছেন একটু কমেন্টে জানান। আমরা আমাদের যে বি ইউনিটের যে কোর্স, এখানে আমরা কোশ্চেন সলিউশন নিছিলাম, মানে কিছু পরীক্ষা নিছিলাম। সে পরীক্ষার প্রশ্নগুলো এখানে সলভ করা হবে। জি, সবাই দ্রুত যুক্ত হন। ওকে, সাউন্ড শোনা যাচ্ছে, এভরিথিং ওকে? প্লিজ কমেন্টে জানান। জি, ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনে চলে যাই। আজকে ইয়াতে আমরা বাংলা ও জিকের অনেকগুলো কোশ্চেন আজকে সলভ করব, বাংলা ও জিকের। হুম, এভরিথিং ওকে? সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ, সব কিছু ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা শুরু করতেছি বাংলা ও জিকের বিভিন্ন কোশ্চেন সলিউশন। রেডি? ফার্স্টেই আসেন কোশ্চেনগুলোর ক্ষেত্রে। ফার্স্টে দেখি আমরা যে প্রশ্নগুলো আমরা আনছি, বাংলা কোশ্চেনগুলো দেখেন। যে বিশেষণটি বিশেষ্যের পরে বসে তার নাম কি? এখানে কি কোশ্চেন করা হচ্ছে দেখেন। সাধারণত আমরা জানি অ্যাডজেটিভ হচ্ছে নাউনের পরে বসে, এটা আমরা সাধারণত নাউনের আগে বসে অ্যাডজেটিভ, ঠিক আছে? যেমন দেখেন, আহ, একটা উদাহরণ দিই। যেমন দেখেন, ভালো ছেলে। হ্যাঁ, দেখেন, ভালো ছেলে, এটা কিন্তু একটা অ্যাডজেটিভ, ভালো ছেলে, ঠিক আছে? ভালো ছেলে, তো দেখেন এইটা হচ্ছে একটা অ্যাডজেটিভ, ভালো ছেলে। কিন্তু দেখেন এই যে এখানে ভালো, এটা কিন্তু এই বাক্যটা বা এই শব্দটা কিন্তু পুরোপুরি বাক্য গঠন করতেছে না। এটা জাস্ট বললো হচ্ছে, হ্যাঁ, বোঝা যাচ্ছে না ঠিক মতো। কি বোঝা যাচ্ছে না? সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে না? হ্যাঁ, দেখেন, ভালো ছেলে, হ্যাঁ, সাউন্ড তো ঠিক আছে। দেখেন যেটা বলতেছিলাম, দেখেন, ভালো ছেলে, ভালো হচ্ছে একটা অ্যাডজেটিভ। সাধারণত অ্যাডজেটিভ মনে রাখবেন নাউনের আগে বসে সাধারণত, কিন্তু এই জিনিসটা না বাক্য সমাপ্ত করতে পারে না। এই জিনিসটা বাক্য সমাপ্ত করতে পারে না, এইটা ঠিক আছে, করে না। কিন্তু আমি যদি বলি দেখেন, ছেলেটি ভালো, ছেলেটি ভালো, এইটাও কিন্তু একটা অ্যাডজেটিভ। দেখেন, আমি যখন বলতেছি ভালো ছেলে, তখন আপনি ইংরেজি করতেছেন কিভাবে? গুড বয়। আর যখন বলতেছেন ছেলেটি ভালো, তখন আপনি ইংরেজি কিভাবে করতেছেন বলেন তো? দ্য বয় ইজ গুড, ঠিক না? দ্য বয় ইজ গুড। তো দেখেন, এই যে নাউনের পরে বসে যে অ্যাডজেটিভটা কি করে, বাক্য সমাপ্ত করে, এইটাকেই বলা হচ্ছে বিধেয় বিশেষণ। নাউনের পরে যে অ্যাডজেক্টিভটা বসে, ঠিক আছে, বাক্য সমাপ্ত করে, সেটাকে বলা হচ্ছে বিধেয় বিশেষণ। বুঝা গেছে? আমরা ছোটবেলায় পড়ছিলাম, মনে আছে যে বাক্যের দুইটা ইয়ে আছে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা প্রেডিকেট। সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। তো যে অ্যাডজেক্টিভটা প্রেডিকেট বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয়, সেটাকে বলা হচ্ছে বিধেয় বিশেষণ। ঠিক আছে? দেখেন আমরা কি বলতেছি, দেখেন, যে বিশেষণটি বিশেষ্যের পরে বসে তার নাম কি? তাকে বলা হচ্ছে বিধেয় বিশেষণ। ওকে, সামীপ্য অর্থ কোন অধিকরণ কারক সমাস হয়? সামীপ্য অর্থে কোন অধিকরণ কারক? আমরা অধিকরণ কারকের কয়েকটা পার্ট পড়ছিলাম, মনে আছে? অধিকরণ, অধিকরণের পার্টগুলো কি কি ছিল বলেন তো? ঐকদেশিক, ঠিক আছে, ঐকদেশিক, ঠিক আছে, আধারাধিকরণ, ইয়া আছে ওইটার মধ্যে দেখেন, ঐকদেশিক, অভিব্যাপক, মনে আছে? অভিব্যাপক, আরেকটা কি? বৈষয়িক। বৈষয়িক, এই তিনটা পড়ছিলাম আমরা অধিকরণ কারকে, ঠিক আছে?
এর মধ্যে যেটা ঐকদেশিক ওইটার সাথেই হচ্ছে সামীপ্য অর্থ। সামীপ্য শব্দের অর্থ হচ্ছে নৈকট্য, ঠিক আছে? যেমন আমাদের একটা উদাহরণ ছিল, রাজার দুয়ারে হাতি বাঁধা, রাজার দুয়ারে হাতি বাঁধা, এরকম একটা উদাহরণ ছিল। তো সামীপ্য অর্থ তাহলে কোন অধিকরণ কারকটা হবে বলেন তো আমাদের? ঐকদেশিক। ঐকদেশিক মানে হচ্ছে যেটা পুরোটা স্থানের মধ্যে কিছু জায়গাও যদি খালি থাকে ওইটাকে আমরা বলবো ঐকদেশিক অধিকরণ, ঠিক আছে? দ্রব্যের গুণ জানতে হবে। গুণ এখানে অর্থ কি? এটা হচ্ছে স্যার একটা শব্দের বিভিন্ন অর্থ হইতে পারে। যেমন দেখেন, আমি যদি বলি এই বিষয়ে আমার কোনো হাত নাই, হাত বলতে এখানে কি বোঝাচ্ছে? এখানে হাত না, এখানে বোঝাচ্ছে প্রভাব বোঝাচ্ছে। মাথা ঘামানো মানে কি? ইন্টারাপ্ট করা, ঠিক না? এরকম একই শব্দ মানে একটা শব্দ যখন বাক্যে ব্যবহার হয় তখন বিভিন্ন অর্থ দিতে পারে। তো তার মধ্যে এটা কি? দ্রব্যের গুণ জানতে হবে। গুণ মানে হচ্ছে এখানে দ্রব্যের ধর্ম, ঠিক আছে? দ্রব্যের ধর্মটা জানতে হবে। একটা দ্রব্যের ধর্ম কি? মনে করেন পানির ধর্মটা হচ্ছে গড়িয়ে পড়া, এটা হচ্ছে পানির একটা। আগুনের ধর্মটা হচ্ছে কি? ছড়িয়ে পড়া। এই যে এই জিনিসগুলো জানতে হবে এটা এখানে। তার বয়স বাড়লো বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? তার বয়স বাড়লো বুদ্ধি বাড়েনি। দেখেন, আমরা জানি সরল বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব কয়টা থাকে? সরল বাক্যের মধ্যে একটি সমাপিকা। সরল বাক্যের মধ্যে কয়টা সমাপিকা ক্রিয়া থাকবে? একটা, ঠিক আছে? জটিল বাক্যের মধ্যে কি? আশ্রিত বাক্য থাকবে, একটা একটার উপর ডিপেন্ডেবল, ঠিক না? যৌগিক বাক্যের মধ্যে হচ্ছে একাধিক ফাইনাইট ভার্ব। আমি একাধিক লিখে এফ লিখে দিলাম, ঠিক আছে? একাধিক ফাইনাইট ভার্ব। তার মানে দেখেন এখানে তার বয়স বাড়লো বুদ্ধি বাড়েনি, পুরো বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব কয়টা আছে? মাত্র একটা আছে ফাইনাইট ভার্ব। তার মানে এটা হচ্ছে আমাদের সরল বাক্য, এটা সরল বাক্য। তারপর আসেন, এই ক্যাম্পাস তার চেনা নেই। মনে রাখবেন এখানে কর্তৃবাচ্য কাকে বলে? কর্তৃবাচ্য হচ্ছে, আপনারা পড়ছেন হয়তো, সাবজেক্ট অনুসারে ভার্বের যদি পরিবর্তন হয় সেটাকে বলে কর্তৃবাচ্য। যেমন দেখেন, আমি খাই, ধরেন আমি খাই। তো দেখেন আমি খাই, এখন এখানে যদি আমি তুমি লিখে দিই, তুমি, এখন কিন্তু খাই হবে না, তুমি কি হয়ে যাবে? খাও হয়ে যাবে। দেখেন সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন হয়ে যায়, এটাকে বলে কর্তৃবাচ্য। ভাববাচ্য বলা হয় সাবজেক্টের পরিবর্তন হইলেও ভার্বের পরিবর্তন হয় না, আর সাবজেক্টের মধ্যে একটা র এর যুক্ত হয়, মানে পসেসিভ ফর্ম। যেমন দেখেন, আমার যাওয়া হলো না, আমার যাওয়া হলো না, ধরেন। এখন আমি যদি এখানে লিখি তোমার যাওয়া হলো না, দেখেন কোনো পরিবর্তন নাই, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন নাই। এখন এখানে দেখেন এই ক্যাম্পাস তার চেনা নেই, এখানে র এর আছে কিনা? আছে। তার মানে এটা রাইট অ্যান্সারটা হবে হচ্ছে ভাববাচ্য। এরপর আসি আমরা, মাসি পিসি স্বস্তি বোধ করে কেন? এখানে যোগু মামলা না করায়, কানাই চলে যাওয়ায়, লোকজন তাদের সাথে থাকায়, আহ্লাদির সাথে থাকায়, কি হবে অ্যান্সারটা? মাসি পিসি স্বস্তি বোধ করে কেন? বলেন। যোগু মামলা না করায়, কানাই চলে যাওয়ায়, লোকজন তাদের সাথে থাকায়, আহ্লাদি। কি হবে অ্যান্সারটা? রাইট অ্যান্সার হবে হচ্ছে লোকজন তাদের সাথে থাকায়। লোকজন তাদের সাথে থাকায় হচ্ছে মাসি পিসি স্বস্তি বোধ করে। তারপর আসেন, বাংলায় সম্বন্ধ পদ কোথায় বসে? ভাই সম্বন্ধ পদ মানে বুঝেন? সম্বন্ধ পদ মানে হচ্ছে র এর, র এর, এটাই হচ্ছে সম্বন্ধ পদ। এখন দেখেন বিশেষ্যের আগে, বিশেষ্যের পরে, তারপর কি বলতেছে দেখেন, ক্রিয়ার পরে, বাক্যের আগে। দেখেন আমি যদি বলি এখন আমার ভাই, দেখেন আমার ভাই, তাহলে ভাই শব্দটা কি? এখানে ভাই হচ্ছে একটা নাউন, ঠিক না? তার মানে নাউনের আগে কিন্তু র এর। বা দেখেন এই যে বইয়ের দোকান, বইয়ের দোকান, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে বলেন তো? বাংলায় সম্বন্ধ পদ হচ্ছে বিশেষ্যের আগে বসে, নাউনের আগে হচ্ছে বিশেষ্যের ইয়া বসে, সম্বন্ধ পদ বসে। জি। কূপ, এটা কূপ না স্যার, এটা কু। আমরা বলি না কু বা অভ্যুত্থান ঘটানো, ঠিক আছে? মিলিটারি কু। আর আপনাদের একটা লাইন আছে এরকম যে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, এরকম একটা লাইন আছে, কিন্তু এটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মধ্যে, ঠিক আছে? তাহলে কু অর্থ কি? কু অর্থ হচ্ছে অভ্যুত্থান। আর অভ্যুত্থান শব্দের সন্ধি বিচ্ছেদটা একটু লিখে দিই, অভিযোগ উত্থান, অভিযোগ উত্থান, এটা কিন্তু স্বরসন্ধি, অভ্যুত্থান। তারপর আসেন, কোন বানানটি ভুল? নির্মীয়মান, মুহূর্ত, জনপ্রাণী, উইন্টার। আচ্ছা, জনপ্রাণী, নির্মীয়মান, উইন্টার, এই সবগুলাই কিন্তু রেইনকোট গল্পের মধ্যে আছে, কিন্তু রেইনকোট গল্পের মধ্যে। এখানে কোনটা হবে? কোন বানানটা ভুল? এটা হচ্ছে মুহূর্ত। মুহূর্ত বানানটা হবে হচ্ছে মরস্কার মু, হয় দীর্ঘকার, ঠিক আছে? হয় দীর্ঘকার তরেফ।
ইন্টারমিডিয়েটের দেখবেন একটা বানানোর একটা সাজেশন আছে, ওইটা অবশ্যই ফলো করবেন। ওকে, এরপর আসেন অনুসর্গের অপর নাম কি। স্যার আগে বুঝতে হবে আমাদের অনুসর্গ জিনিসটা কি। মনে রাখবেন অনুসর্গ হচ্ছে একটা বিভক্তি যেটা স্বাধীনভাবে ব্যবহার হয়। স্বাধীন মানে কি, মানে দেখেন আমি যদি দুইটা বাক্য লিখি, যেমন দেখেন আমাকে, দেখেন আমাকে পছন্দ করে না, আমাকে পছন্দ করে না মানে সে আমাকে পছন্দ করে না, এরকম একটা লাইন দিলাম। দেখেন এখানে একটা শব্দ আছে কে, দেখেন এটা কিন্তু আলাদাভাবে ব্যবহার হয় নাই, ঠিক না? এটা কিন্তু আলাদাভাবে ব্যবহার হয় না, অন্য শব্দের সাথে মিশে ব্যবহার হয়েছে। বা দেখেন আমার যাওয়া হলো না, এই যে আমার দেখা হলো না, দেখেন আমার দেখা হলো না, এখানে দেখেন একটা র ব্যবহার হয়েছে, দেখেন রটা কিন্তু আলাদা ব্যবহার হয় নাই। এই জিনিসগুলো কিন্তু অনুসর্গ না, এটা হচ্ছে বিভক্তি। অনুসর্গ অনেক সময় বিভক্তির মতো কাজ করে। আর পক্ষান্তরে এই জিনিসগুলো একটু দেখি আমরা, যেমন দেখেন যে তোমার প্রতি আমার ভালোবাসা, তোমার প্রতি আমার ভালোবাসা বা আমার শুভকামনা। দেখেন এই যে প্রতি, এইটা এখানে অনুসর্গ, বুঝা গেছে? আমার জন্য কত কষ্ট করতেছ, দেখেন আমার জন্য কত কষ্ট, কত কষ্ট করতেছ। এই দেখেন এই যে জন্য শব্দটা আলাদা ব্যবহার করছে। এই যে যে শব্দগুলো নাউন এবং প্রোনাউনের মধ্যে কি করে একটা আলাদাভাবে ব্যবহার করে ব্যবহার হয়, যে অব্যয়গুলো, এগুলো হচ্ছে আমাদের অনুসর্গ, শর্টকাটে মনে রাখার জন্য, ঠিক আছে? যেমন দেখেন সবার উপরে মানুষ সত্য, উপরে এটাই একটা অনুসর্গ। বুঝা গেছে বিষয়টা? তা দেখেন অনুসর্গের অপর নাম কি, আমাদের 9-10 বইতে দেওয়া আছে। অনুসর্গের অপর নাম হচ্ছে কর্মপ্রবচনীয়, কর্মপ্রবচনীয়। এরপর আসেন অনুপম কাকে দেখলো, কল্যাণীকে, কল্পলতাকে, সুরকে, সুকন্যাকে। কি হবে অ্যান্সার দেখি, দেন যারা আছেন একটু দেন অ্যান্সার দেন। আছেন কে কে? হ্যাঁ, অনুপম কাকে দেখলো, কল্যাণীকে, কল্পলতাকে, সুরকে, সুকন্যাকে। কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হচ্ছে এইবার সেই সুরকে চোখে দেখলাম। আপনারা ঘুমাইতেছেন, ঘুমান, আমি সলভ করে চলে যাই। এইবার সেই সুরকে চোখে দেখলাম, তাকে তখন সুর বলিয়ে মনে হইলো, মানে অনুপম বিশ্বাসই করতে পারতেছিল না যে ওইটা কল্যাণী বা ওইটা একটা মেয়ে, এটা কল্পনাই করতে পারতেছিল না। যাই হোক, বিদ্রোহী কবে শান্ত হবে, অত্যাচারিত কাঁদবে না, বিধবা পথ খুঁজে পাবে না, সব অনিয়ম ভেঙে যাবে, মহাকাশ ছেপে ছুটবেন। কি হবে? বিদ্রোহী কবে শান্ত হবে, অ্যান্সারটা কি হবে? বিদ্রোহী কবে শান্ত হবে? আচ্ছা, রাইট অ্যান্সারটা হচ্ছে অত্যাচারিত যখন কাঁদবে না। লাইন আছে না আমাদের এরকম, আমি উপারে যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, আছে না? উৎপীড়িত মানে কি? নির্যাতিত, মানে যখন নির্যাতিত লোকের কান্না পৃথিবীতে শোনা যাবে না। বুঝতে পারছেন? রাইট অ্যান্সার হচ্ছে অত্যাচারিত কাঁদবে না। স্ত্রীর বশীভূত, এটাকে এক কথায় প্রকাশ কি হবে? ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য এক কথাটা খুবই গুরুত্বপূর্ণ। স্ত্রীর বশীভূত কি হবে? এটা স্ত্রৈণ। স্ত্রীর বশীভূত মানে কি? স্ত্রৈণ, ঠিক আছে? এখন কৃতদার অর্থ কি বলেন তো? প্রসিত ভার্য অর্থ কি? বা সুদর্শন। সুদর্শন মানে তো বুঝছি যে সুন্দর, বলেন আপনারা কৃতদার শব্দের অর্থ কি, আর প্রসিত ভার্যা বা প্রসিত ভার্য অর্থ কি? কি যে স্বামীর স্ত্রী বিদেশ থাকে, কি নাকি কথা আছে না? বলেন, কমেন্টে জানান, আমি রিপ্লাই দিব না। এরপর আসেন, তা এটা হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতা অনুসারে। বিপ্লবে ফেটে পড়ে কে, আত্মরা ব্যক্তি, মরা ব্যক্তি, ভীষণ জেদি। আর তারপর কি লিখতেছি, বাঙালিরা। বিপ্লবে ফেটে পড়ে কে, আছে না এরকম কেউ বা ড্যাশ? হ্যাঁ, দারুণ বিপ্লবে ফেটে পড়ে, অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে ভীষণ জেদি ব্যক্তি। কেউ বা ভীষণ জেদি ব্যক্তি দারুণ বিপ্লবে ফেটে পড়ে। সুকান্ত ভট্টাচার্যের জন্মগ্রহণ কোথায়? এখানে একটা জিনিস মনে রাখেন, একটা ভুল আছে। সুকান্তের বাবার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। সুকান্তের এটা হচ্ছে বাবার বাড়ি গোপালগঞ্জে, ঠিক আছে? আর সুকান্তের জন্ম কিন্তু হচ্ছে কলকাতা, ঠিক আছে? আমরা কি চাইছি? সুকান্ত কোথায় জন্মগ্রহণ করেন, তাহলে রাইট আনসার কোনটা হবে? কলকাতা, ঠিক আছে? আর সুকান্তের বাবার বাড়ি কোথায়? ঠিক আছে, বাবার বাড়ি হচ্ছে আমাদের কি গোপালগঞ্জে। বশীভূত মানে স্ত্রীর অধীনে, স্ত্রীর অধীনে মানে স্ত্রীর কথাবার্তা শুনে, এটা বলে বশীভূত। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা কত সালে প্রকাশিত হয়? এটা একেবারে ইজি কোশ্চেন, দেখি পারেন কিনা। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 1912, 1910, 1913, 1909 সালে। দেখেন এখানে একটা ট্রিক্স আছে, আমি বলতেছি হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা কত সালে প্রকাশিত হয়েছে। আপনারা অনেকেই অ্যান্সার দিবেন 1913, না এটা ভুল। রাইট অ্যান্সারটা হচ্ছে 1910 সালে প্রকাশিত হয়। 12 সালে হচ্ছে অনুবাদ হয়,
আর 13 সালে হচ্ছে আমাদের নোবেল পায়, ঠিক আছে? 13 সালে নোবেল পায়। আর এই নোবেলটা পায় হচ্ছে আমাদের, মানে অনুবাদটা করেন হচ্ছে কি আমাদের হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি না, বেসিক্যালি হচ্ছে সং অফারিংস, এর জন্য হচ্ছে উনি নোবেল পাইছে, সং অফারিংস। ওকে, নিচের কোন বানানটা ভুল দেখি পারেন কিনা? জসিমউদ্দিন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শামসুর রহমান, ফররুক আহমদ, কোনটা হবে অ্যান্সার? নিচের কোন বানানটা ভুল? জসিমউদ্দিন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শামসুর রহমান, ফররুক আহমদ। হ্যাঁ, খুব সহজ। কোন বানানটা ভুল? ওকে, রাইট অ্যান্সারটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কারণ দেখেন এই যে বন্দ, এখানে একটা জফলা হওয়ার কথা, ঠিক না? এখানে কিন্তু একটা জফলা হওয়ার কথা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমরা খেয়াল করতেছি না, ঠিক আছে? রাইট অ্যান্সারটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী কবিতায় কবি নিচের কোনটি নন? বিদ্রোহী কবিতায় নিচের কোনটি উনি নন? শ্মশান, লোকালয়, খড়গকৃপান, ধ্বংস, কি হবে অ্যান্সার? বিদ্রোহী কবিতায় তিনি নিচের কোনটি নন? শ্মশান, লোকালয়, খড়গকৃপান, ধ্বংস। হুম, ওকে, রাইট অ্যান্সার হচ্ছে খড়গকৃপান। দেখেন, আমি লোকালয়, আমি শ্মশান লাইনটা আছে, আমি সৃষ্টি, আমি ধ্বংস আছে, কিন্তু দেখেন ওইখানে লাইনটা হচ্ছে এরকম, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গকৃপান ভীম রণভূমে রণিবে না। এটা কিন্তু বিদ্রোহী না, এটা বলতেছে অত্যাচারীর হাতে যখন অস্ত্র থাকবে না তখনই বিদ্রোহী কিন্তু হচ্ছে শান্ত হবে, ঠিক না? রাইট আনসার হচ্ছে খড়গকৃপান। নিচের কোনটা বিশেষণ? বিশেষণ মানে কি? অ্যাডজেটিভ। নিচের কোনটা বিশেষণ? ঠিক আছে, বলেন। নিঠুরিয়া, সোহাগ, মালঞ্চ, বান, নিচের কোনটা বিশেষণ? বিশেষণ মানে কি? অ্যাডজেটিভ। আমি লাইনটা বলে দিচ্ছি, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, একটা লাইন আছে, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হবে নিঠুরিয়া। নিঠুরিয়া শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর। নিঠুরিয়া শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর। বায়স শব্দের অর্থ কি? এটা আমাদের নতুন সিলেবাসের মধ্যে আছে। এটা বায়স শব্দের অর্থ, শব্দার্থ অনেক সময় থাকে বায়স। বায়স শব্দের অর্থ কি? পারবেন না অনেকেই। বায়স শব্দের অর্থ হচ্ছে কাক। বায়স শব্দের অর্থ হচ্ছে কাক, ঠিক আছে? কাক। যে বেচারা বায়স ফিঙে যখন কি করে, গানের পাখিকে তাড়া করে বেড়ায়, মানে কোকিলকে তাড়া করে বেড়ায়, এরকম একটা লাইন আছে। পরের কোশ্চেন, আলমারি এটা কোন ভাষার শব্দ? আলমারি। এখন এখান থেকে কয়েকটা কোশ্চেন স্যার বলেন তো, ইংরেজি বিভাগের জন্য কয়টা আলমারি নেওয়া হয়? ইংরেজি বিভাগ, এটা রেইনকোট গল্পের মধ্যে আছে, ইংরেজি। রসায়ন বিভাগের জন্য কয়টা আলমারি কিনা হয়? বলেন দেখি পারেন কিনা। ইংরেজি বিভাগের জন্য কয়টা আলমারি কেনা হয়েছে, আর রসায়ন বিভাগের জন্য কয়টা আলমারি কিনা হয়েছে রেইনকোট গল্পের মধ্যে? হ্যাঁ, ফার্সি, ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ, কি হবে অ্যান্সার? আলমারি শব্দটা হচ্ছে পর্তুগিজ শব্দ। আলমারি হচ্ছে পর্তুগিজ। ইংরেজি বিভাগের জন্য কয়টা আলমারি কিনা হয়েছে? ইংরেজি বিভাগের জন্য একটা আলমারি কিনা হয়েছে, একটা। রসায়নের জন্য একটিও না, ঠিক আছে? ওই যে বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি, তার ইয়ার জন্য আলমারি কিনা হয়েছিল, মনে আছে? আর ইংরেজি বিভাগের জন্য টোটাল 10টা কিনা হয়েছিল। যে পাঠশালা কোন সমাস? পাঠ মানে পড়া, শালা শব্দের অর্থ ঘর। তাহলে এবার বলেন, পাঠশালা কোন সমাস? তৎপুরুষ, অব্যয়ীভাব, কর্মধারয়, বহুব্রীহি, কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সার ইয়াটা হবে কি, আমি বলি, ব্যাস বাক্যটা কি হবে? পাঠের জন্য শালা। পাঠের জন্য শালা মানে পড়ার জন্য ঘর। আপনি যদি পড়ার জন্য কোনো ঘর ভাড়া নেন, ওইখানে যে কি রডের কাজ করতে পারবেন? কখনোই করতে পারবেন না, ঠিক আছে? তো কখনোই করতে পারবেন না। রাইট অ্যান্সার হচ্ছে তৎপুরুষ। ইংরেজি বিভাগের জন্য 3টা না, ইংরেজি বিভাগের জন্য একটা মাত্র কিনা হয়েছে। 21 বাণী মাথা নত না করে, এটা কার লেখা? মানে কি ধরনের গ্রন্থ? বলে রাখি, এটা কার লেখা বা কার গ্রন্থ? আপনারা যারা আছেন জানেন, এটা হচ্ছে আবুল ফজলের। আবুল ফজলের লেখা, ঠিক আছে? 21 মানে মাথা নত না করা। আর 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, এটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি 1969 কবিতায় আছে। বলেন, 21 মানে মাথা নত না করা, এটা কি ধরনের গ্রন্থ? বলতে পারবেন কেউ? রাইট অ্যান্সার হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। 21 মানে মাথা নত না করা। ভ্রমণের ধ্বনি এক কথায় প্রকাশ, এটাকে কি বলা হবে? ভ্রমণের ধ্বনি এক কথায় প্রকাশ, এটাকে কি বলা হবে? এটা হচ্ছে গুঞ্জন। এখন আপনারা কি করবেন, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে, ভাই সিঞ্জন শব্দের অর্থ কি? মন্দ্রে মানে মেঘের আওয়াজ, কল্লোল দেখছেন নদীর শব্দ বা ঢেউয়ের কলতান, ঠিক আছে? এই শব্দগুলোর অর্থ বের করে নিতে হবে, ঠিক আছে?
এই শব্দগুলোর অর্থ বের করে নিতে হবে। সিঞ্জন, মন্দ্র, কল্লোল, এগুলার অর্থ কি? সিঞ্জন কাকে বলে কে বলতে পারবেন? সিঞ্জন, যেদিন মুয়াজ্জিন মারা যায় সেদিন বৃষ্টি ছিল, বৃষ্টি ছিল না, পরের দিন ক্র্যাকডাউন হয়, প্রেসিডেন্টের ভাষণ হয়, কোনটা হবে? যেদিন মুয়াজ্জিন মারা যায়, ওই যে আছে না এরকম যে একজন মুয়াজ্জিন গমগমে গলায় আজান দেওয়ার আর পর মুহূর্তে সময় পাইল না, তারই মধ্যে অন্যরকম ধ্বনি দিয়ে মারা যায়। হ্যাঁ, যেদিন মুয়াজ্জিন মারা যায় সেদিন কি ছিল? রাইট অ্যান্সার হচ্ছে সেদিন বৃষ্টি ছিল না, সেদিন বৃষ্টি ছিল না। আসেন, তপন শব্দের সমার্থক শব্দ কোনটা? তপন, তপন শব্দের সমার্থক শব্দ কোনটা? সূর্য, সাগর, চাঁদ, জটিল। তপন, তপন শব্দের অর্থ হচ্ছে সূর্য, তপন। শুনে রাখো কোন ধরনের ধাতু? মনে রাখবেন এখানে অকর্মক কর্ম মানে কি? অকর্মক কর্ম মানে হচ্ছে অবজেক্ট, কর্ম শব্দের অর্থ হচ্ছে অবজেক্ট। তার মানে অকর্মক মানে কি? যে বাক্যের মধ্যে কোনো অবজেক্ট নাই, এটাই ঠিক না? যে বাক্যের মধ্যে অবজেক্ট নেই সেটাই হচ্ছে অকর্মক। তার মানে সকর্মক মানে কি? যে বাক্যের মধ্যে অবজেক্ট আছে। আপনারা পড়ছেন না ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এগুলো পড়ছেন না? বাস এই জিনিসটাই। এখন দেখেন এই দুইটার মধ্যে মিশ্র ক্রিয়া কাকে বলে, যৌগিক ক্রিয়া কাকে বলে? মনে রাখবেন এটা অসমাপিকা প্লাস সমাপিকা, এইটাকে বলা হচ্ছে যৌগিক ক্রিয়া। অসমাপিকা প্লাস সমাপিকা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে যৌগিক ক্রিয়া। আর মিশ্র ক্রিয়া কাকে বলে? মিশ্র ক্রিয়া কাকে হচ্ছে নাউন, অ্যাডজেটিভ বা অনুকার প্লাস ভার্ব। কিচ্ছু বুঝি নেই আমরা। যেমন দেখেন এখানে দেখেন শুনে রাখো, শুনে একটা নন ফাইনিট ভার্ব, রাখো একটা ফাইনিট ভার্ব, এই জন্য এটা হচ্ছে যৌগিক ক্রিয়া, রাইট আনসার। এখন মিশ্র ক্রিয়ার উদাহরণ কি? যেমন আমি বললাম দেখেন ভালো হও, দেখেন ভালো হও, দেখছেন এই দেখেন ভালো একটা অ্যাডজেক্টিভ, হয় একটা ভার্ব। তারপর দেখেন এরকম যোগ করো, যোগ করো, দেখছেন তাড়াতাড়ি যাও, এগুলো সবই হচ্ছে আমাদের মিশ্র ক্রিয়া। আর যদি এরকম হয় আসতে দেখলাম, যেতে শুনছি, শুনে রাখলাম, বলতে আসছি, এগুলো হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়া। কোন বাচ্চার সাধারণত নাম পুরুষের ক্রিয়া হয়? সাধারণত নাম পুরুষের ক্রিয়া হয়, মনে রাখবেন এখানে এখানে কর্তৃবাচ্যের মধ্যে সাবজেক্ট অনুসারে ভার্ব হবে, কর্মবাচ্যের মধ্যে অবজেক্ট অনুসারে ভার্ব হবে, আর ভাববাচ্যের মধ্যে হচ্ছে নাম পুরুষের ক্রিয়া হবে। শেষ। কর্তৃবাচ্যের মধ্যে সাবজেক্ট ফোকাস, কর্মবাচ্যের মধ্যে অবজেক্ট ফোকাস, ভাববাচ্যের মধ্যে নাম পুরুষের ক্রিয়া হবে। কিভাবে আমরা বৃহত্তর মানবের সমাজের পরিণত হয়েছি? বলেন, কিভাবে আমরা বৃহত্তর মানবতার অংশে পরিণত হয়েছি? জ্ঞান বিজ্ঞানের প্রভাবে, মূল্যবোধ অর্জনের মাধ্যমে, সময়ের বিবর্তনে, সমাজের সংস্পর্শে এসে। কোনটা হবে এখানে? কিভাবে আমরা বৃহত্তর মানব সমাজে পরিণত হয়েছি, রাইট অ্যান্সার হচ্ছে সময়ের বিবর্তনে। মোটামুটি এটা দিলে ম্যাক্সিমামে ভুল করবেন। অভিধানে অনুসৃত বর্ণনাক্রম অনুসারে সাজানো হয়েছে কোন গুচ্ছটা? মানে কোন গুচ্ছটা অভিধান অনুসারে মিলছে? একটু দেখেন এখানে, দেখেন অভিধানের মধ্যে আমরা জানি হচ্ছে কর পরে হয় হচ্ছে ক্ষীয়, ক তারপর কি ক্ষীয়, এরপর কি খ। এখন দেখেন এখানে খ আগে আসছে, ক্ষীয় পরে আসছে, তাহলে এটা হবে না। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এরপর দেখেন আমরা জানি অভিধানের মধ্যে ব আগে, তারপর হচ্ছে ব আকার পরে, ব রস্বীকার এর পরে, ঠিক না? এখন এখানে দেখেন এখানে বয়ের রস্বীকার আগে আসছে আর এখানে ব পরে আসছে, এটাও হবে না। আচ্ছা, এরপর দেখেন এখানে ম হ, আমরা জানি ম হ এইটা হচ্ছে পরে, হয়ের অবস্থানটা কিন্তু পরে, ঠিক না? এখানে কি হয়ের আগে কি র না? হ্যাঁ, এই দেখেন, দেখেন এই যে ন, এটা কিন্তু হর আগে হবে, ঠিক না? নয়ের অবস্থানটা কিন্তু হর আগে হবে, তর অবস্থানটা দেখেন ম হ ম ন, আমরা জানি নর অবস্থানটা কিন্তু ত হর আগে হবে, তাহলে এইটাও হবে না। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। কেন? দেখেন একার ঐকার ওকার মিলছে, একার ঐকার ওকার। অভিধানের ক্লাস যারা করছেন তারা বলতে পারবেন। ওকে, তারপর আসেন চোখ ভরা ভয়কার, নুরুল হুদার প্রিন্সিপালের সর্দার টাইপের লোকের, ইসাক মিয়ার। চোখ ভরা ভয় রেইনকোট গল্পের মধ্যে আছে, চোখ ভরা ভয়কার। রাইট অ্যান্সারটা হচ্ছে সর্দার টাইপের লোকের, সর্দার টাইপের লোকের। দুগ্ধ পান কোন সমাস? আমি ইয়া লিখে দিচ্ছি, এটা হচ্ছে দুগ্ধকে পান, দুগ্ধকে পান, তাহলে এটা কোন সমাস হবে? কর্মধারয় তৎপুরুষ অব্যয়ীভাব দ্বিগু, দুগ্ধ পান কোন সমাস হবে? এটা এটা তৎপুরুষ সমাস, দুগ্ধকে পান। নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা? এই যে উক্তি, বিভিন্ন সময় উক্তিও আসে বিভিন্ন ভার্সিটিতে, এই উক্তিটা কার? নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ইত্যাদি ইত্যাদি সামথিং, এই উক্তিটা কার?
উক্তিটা হচ্ছে রামনিধি গুপ্ত। রামনিধি গুপ্ত। মন্ত্রের সাধন কিংবা শরীরের পাতন। পাতন, এখানে পাতনটা কি মনে রাখবেন, সংযোজক মানে হচ্ছে অ্যাড করা। যেমন দেখেন অ্যাড করা বলতে কি, যেমন আমি বললাম দেখেন যে আমি ও তুমি খেলতে যাব, আমি ও তুমি খেলতে যাব, তার মানে দেখেন এখন কয়জনকে খেলতে যাওয়ার কথা বলতেছে, একজন না দুইজন, দুইজনকে খেলতে যাওয়ার কথা বলতেছে, আমিও যাব তুমিও যাবা, এটাকে বলে সংযোজক। বিয়োজক মানে হচ্ছে আমি যাব অথবা তুমি যাবা, এটা হচ্ছে বিয়োজক, ঠিক আছে, অর দিয়া। ফর এক্সাম্পল দেখেন আমি যাব অথবা তুমি যাবে, এখানে কিন্তু দুইজনের যাওয়ার কথা বলতেছে না, বলতেছে কিন্তু একজনের যাওয়ার কথা, দুইজনের যাওয়ার কথা বলতেছে না, এটাকে বলা হচ্ছে বিয়োজক। আর সংকোচকটা কেমন, সংকোচকটা হচ্ছে এটা মনে রাখবেন পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ আর নেগেটিভ থাকলে পজিটিভ, এটাই হচ্ছে সংকোচক। নেগেটিভ টু পজিটিভ, এটা হচ্ছে সংকোচক। যেমন দেখেন ছেলেটা ভালো পজিটিভ কিন্তু চরিত্রহীন নেগেটিভ, মেয়েটা সুন্দরী পজিটিভ কিন্তু অহংকারী নেগেটিভ, লোকটা ভালো মানুষ কিন্তু কৃপণ, দেখছেন পজিটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু পজিটিভ। এখন দেখেন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, তাহলে এটা কি হবে রাইট অ্যান্সার, এটা হচ্ছে বিয়োজক, মানে একটা হয় মন্ত্র দিয়ে তুমি এটা করতে হবে বা শরীর শারীরিকভাবে খেটে এটাকে জয় করতে হবে। অনুপম রেলগাড়িতে চলতে লাগলো কিভাবে বলেন তো, কল্পনা করতে করতে, মৃদঙ্গে তাল দিতে দিতে, আকাশের দিকে তাকিয়ে, মনে গান শুনতে শুনতে। কি হবে অ্যান্সার, অনুপম কিভাবে রেলগাড়িতে চলতে লাগলো, রাইট অ্যান্সার হচ্ছে কি মনে গান শুনতে শুনতে, মনে গান শুনতে শুনতে। আর মৃদঙ্গে হচ্ছে গাড়ি যাইতেছিল মৃদঙ্গে, রেলগাড়ি যাচ্ছিল মৃদঙ্গে তাল দিতে দিতে। বামা শব্দের অর্থ কি, বাম সাইড থেকে আসতেছে, বামা শব্দের অর্থ হচ্ছে নারী, বামা শব্দের অর্থ হচ্ছে নারী, বাহু না কিন্তু। নিন্দিত অর্থে কোন উপসর্গটা ব্যবহার হয়, এটার জন্য আমাদের এসএসসি বইয়ের মধ্যে একটা পার্ট আছে উপসর্গর, ওইটা দেখবেন, ঠিক আছে, একটা লিস্ট আছে, উপসর্গের একটা লিস্ট আছে এসএসসি বইয়ের মধ্যে, এক্সাম্পলগুলো খুবই গুরুত্বপূর্ণ। রাইট অ্যান্সার হবে কদ, যেমন দেখেন কদবেল, কদবেল, ঠিক আছে, নিন্দিত অর্থে। নিচের কোনটি অধ্বনির সংবৃত উচ্চারণ হচ্ছে, সংবৃত মানে হচ্ছে অধ্বনিটা ওর মতো উচ্চারণ, অধ্বনিটা যদি ওর মতো উচ্চারণ হয় সেটাকে আমরা বলবো হচ্ছে সংবৃত উচ্চারণ। নিচের কোনটা, মন, অমর, কত, অনাশ্রিত, মন, অমর, কত, অনাশ্রিত, রাইট অ্যান্সার হচ্ছে মন। এটা কিন্তু ব্যতিক্রম, এই যে মনের যে উচ্চারণটা এটা কিন্তু ব্যতিক্রম। এরপর আসেন কুশীলব শব্দের অর্থ কি, মানে এটা কোন সমাস, কুশীলব মানে রামচন্দ্রের দুই ছেলের কথা বলতেছে এখানে, কুশীলব একটু ব্যতিক্রমী এই সমাসটা, ঠিক আছে, এটা মনে রাখবেন, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, ব্যাস বাক্যটা হচ্ছে কুশ ও লব, কুশ ও লব, এটাই হচ্ছে কুশীলব। বাজেয়াপ্ত কোন ভাষার শব্দ, আরবি, ফার্সি, পর্তুগিজ, সংস্কৃত, বাজেয়াপ্ত, রাইট অ্যান্সার হচ্ছে ফার্সি, ফার্সি ভাষার শব্দ। গীতি কবিতার ইংরেজি নাম কি, যেমন আমাদের গীতি কবিতা বলা হয় কাকে, যখন কবি নিজের বিষয় নিয়ে নিজে লেখে, এটাকে বলা হচ্ছে গীতি কবিতা। ফর এক্সাম্পল আমাদের তাহারই পড়ে মনে, এটাকে আমরা গীতি কবিতা হিসাবে দেখতে পারি, যখন কবি নিজের বিষয়টাই হচ্ছে তার কবিতায় ফুটায় তোলে, এটাকে বলে গীতি কবিতা। রাইট অ্যান্সার হচ্ছে লিরিক, ঠিক আছে, লিরিক শব্দের অর্থ হচ্ছে গীতি কবিতা। ওয়েট করেন, আসেন। হায় রে আমরা কেবল আটি আর চামড়া, প্রবাদটার অর্থ কি, হায় রে আমরা কেবল আটি আর চামড়া, ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে অন্তঃসার শূন্য অবস্থা, ঠিক আছে, মানে ওই যে উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট, বা ওই যে অনুপমের কথা মনে আছে, অনুপমের যে তাকে শিবুল ফুল মাকাল ফলের সাথে তুলনা দিত, এইটা। মানব কল্যাণ গভীরভাবে কিসের সাথে সম্পৃক্ত, মানব কল্যাণ দান খয়রাত, উপলব্ধি, শিক্ষা, অর্থনৈতিক অবস্থা, কি হবে এখানে, মানব কল্যাণ গভীরভাবে কিসের সাথে সম্পৃক্ত, রাইট অ্যান্সার হচ্ছে উপলব্ধি, উপলব্ধির সাথে মানব কল্যাণ সম্পৃক্ত। এরপর আসেন সিরাজউদ্দৌলা নাটকের কয়টা দৃশ্যে সিরাজের উপস্থিতি আছে, বুঝালেন, কয়টা দৃশ্যে সিরাজের উপস্থিতি আছে, টোটাল দৃশ্য হচ্ছে 12টা, এটা হচ্ছে টোটাল, টোটাল দৃশ্য হচ্ছে 12টা, আর এর মধ্যে 8টা দৃশ্যের মধ্যে সিরাজের উপস্থিতি আছে, টোটাল দৃশ্য 12টা, 8টা দৃশ্যের মধ্যে সিরাজের উপস্থিতি আছে। এরপর আসেন সমাজে জানাজা পড়ান কে, লাল সালু উপন্যাসে,
মজিদ, খনকার মোল্লা, আউয়ালপুরের পীর, কালুর বাপ। কি হবে অ্যান্সার? সমাজে জানাজা পড়ান কে? রাইট অ্যান্সার হচ্ছে খনকার মোল্লা। মজিদ নিয়ে আমরা অনেক কিছু জানি, দরকার নাই। আউয়ালপুরের পীর, যিনি ময়মনসিংহ অঞ্চল থেকে আসছিল পীরগিরি করতে, তার জয়ীফ অবস্থা দেখা হচ্ছে সে মজিদকে আক্রমণ করে না। কালুর বাপ মনে আছে? সোনু মিয়া, কালুর বাপ, যাদের যে মাথা ফাটায় দিতে পারে না, দেখে আফসোস করে। এবার আমরা জেনারেল নলেজে চলে যাব। জেনারেল নলেজ, জিকেতে কেউ অ্যান্সার দিচ্ছে না, যাক সমস্যা নেই, সবাই ঘুমায়েন ভালো করে। ফার্স্ট আসেন, প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর কে আবিষ্কার করেন? প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন কে? যান্ত্রিক ক্যালকুলেটর, রাইট অ্যান্সার হচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ এই লোকটা কিন্তু হচ্ছে আমাদের, হ্যাঁ এই লোকটা কিন্তু আমাদের কম্পিউটারের সাথে কিন্তু জড়িত। কম্পিউটার, হাওয়ার্ড আইকন নাম মনে আছে? হাওয়ার্ড আইকন কম্পিউটার আবিষ্কারক, ঠিক আছে? এই চার্লস ব্যাবেজও কিন্তু এর সাথে কিন্তু রিলেটেড, কম্পিউটারের সাথে। পরের কোশ্চেন, ক্যালকুলাস কে আবিষ্কার করেন? সায়েন্স ওয়ালারা ভালো বলতে পারবেন। ক্যালকুলাস, আচ্ছা আমি বলি কেপলারটা কে? কেপলার হচ্ছে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক। আধুনিক জ্যোতির্বিজ্ঞান, ঠিক আছে? আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক হচ্ছে কেপলার, ঠিক আছে? আধুনিক জ্যোতি লিখলাম। ক্যালকুলাস আবিষ্কার করে হচ্ছে নিউটন। নিউটন। গ্যালিলিও নিশ্চয় মনে আছে, যে যিনি হচ্ছে এই জ্যোতির্বিজ্ঞানের অবদান রাখছে। আর্কিমিডিসও বিখ্যাত লোক। প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল? ইউরোপিয়ানদের উগ্র জাতীয়তাবাদ নীতি, জার্মানদের উগ্র জাতীয়তাবাদ নীতি, ইতালিয়ানদের উগ্র জাতীয়তাবাদ নীতি, জার্মানদের উগ্র অর্থনীতি। দেখেন দেখেন, ইতালি, জার্মান সবাই তো ইউরোপেরই অংশ, ঠিক না? সবাই তো ইউরোপেরই অংশ। তার মানে আমাকে এমন একটা অপশন সিলেক্ট করতে হবে যেটা সবার মধ্যেই কানেক্টেড। সেটা কি? ইউরোপিয়ানদের উগ্র জাতীয়তাবাদ নীতি। ইউরোপিয়ানদের উগ্র জাতীয়তাবাদ নীতি। পাক ভারতকে, মানে পাকিস্তান ভারতকে এক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে রাজ্য জয় করেছিল কে? মানে ভারত পাকিস্তান মিলে একটা ভূখণ্ড হবে, বিশাল রাজ্য হবে। এটা কে জয় করছিল? ফার্স্ট গ্রিকদেরকে হারাইছিল কে? বলতে পারবেন কেউ? চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, মেগাস্থিনিস দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত, মানে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলতেছি, চন্দ্রগুপ্ত মৌর্য। কিসের নাম অনুসারে ইকুয়েডর নামকরণ করা হয়? ইকুয়েডর এটা কিন্তু আমেরিকা মহাদেশের একটা কান্ট্রি, ঠিক আছে? দক্ষিণ আমেরিকা মহাদেশের। কিসের নাম অনুসারে ইকুয়েডর নাম করা হয়? বিষুবরেখা, অক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, প্রান্তীয় রেখা। কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে বিষুবরেখা অনুসারে। বিষুবরেখা অনুসারে ইকুয়েডর নামকরণ করা হয়। সবাই অ্যান্সার দিচ্ছেন না কেন? কি ব্যাপার? ঘুম এখনো কাটে নাই? বেঙ্গল প্যাক্ট এটা হয় কত সালে? মনে রাখবেন, বেঙ্গল প্যাক্টের সাথে জড়িত হচ্ছে চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস, ঠিক আছে? আমাদের শেরে বাংলা ছিল, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে, জিন্নার একটা ইয়া ছিল। হ্যাঁ, বেঙ্গল প্যাক্ট এটা হয়েছিল কত সালে? বেঙ্গল প্যাক্ট এটা সিস্টেমটা ছিল এরকম যে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে হিন্দুদের আসন বেশি থাকবে, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলমানদের আসন বেশি থাকবে। কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে 1923 সালে। 1923 সালে বেঙ্গল প্যাক্ট। ঢাকা গেট কে নির্মাণ করেন? মীর জুমলা, শায়েস্তা খান, ইসলাম খান, শের খান। ঢাকা গেট এটা ঢাকা ভার্সিটির মধ্যে আছে। ঢাকা গেট কে নির্মাণ করেন? মীর জুমলা, শায়েস্তা খান, ইসলাম খান, শের খান। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে মীর জুমলা। এখন দেখেন শায়েস্তা খান কি করছিল? শায়েস্তা খানের আমলে কিন্তু টাকায় 8 মণ চাল, মনে আছে? টাকায় 8 মণ চাল। ইভেন চট্টগ্রাম জয় করছিল কিন্তু শায়েস্তা খান। বাংলায় যে সুবেদারগুলো ছিল, এই সুবেদারের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন হচ্ছে, বা সবচেয়ে সফল ছিলেন হচ্ছে শায়েস্তা খান। ইসলাম খান হচ্ছে ঢাকা দখল করছে, ঢাকা, ঠিক আছে? ঢাকা দখল করছে। শের খান বা এরকম কেউ নেই। শের খান মানে শের শাহর কথা বলতেছি, যিনি হচ্ছে হুমায়ুনকে পরাজিত করে দিল্লি সিংহাসনে বসছিল। রিপাবলিক গ্রন্থের লেখককে? রিপাবলিক, রিপাবলিক এই গ্রন্থের লেখকটাকে? আচ্ছা বলে রাখি, অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ হচ্ছে পলিটিক্স। অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ, হ্যাঁ, পলিটিক্স। ওকে, সক্রেটিসের কোনো গ্রন্থ পাওয়া যায় না। সক্রেটিস এই নামটার সাথে প্যারাডক্স ওয়ার্ডটা জড়িত। প্যারাডক্স সক্রেটিস নামের সাথে, ঠিক আছে? প্যারাডক্স মানে হচ্ছে দুইটা মানে বিপরীত ধর্মী কথা। যেমন আমরা বিদ্রোহী কবিতা পড়তে গেলে দেখি না, আমি ধ্বংস, আমি শ্মশান, বা আমি সৃষ্টি, আমি লোকালয়, আমি শ্মশান। এই যে বিপরীত ধর্মী কথা, এটাকে বলে প্যারাডক্স। রুশো হচ্ছে মনে আছে সামাজিক চুক্তি মতবাদের সাথে জড়িত। সামাজিক চুক্তি মতবাদের সাথে জড়িত রুশো। আর প্লেটো হচ্ছে এই রিপাবলিক গ্রন্থের লেখক। প্লেটো, প্লেটো হচ্ছে রিপাবলিক গ্রন্থের লেখক। আচ্ছা,
ব্যাবিলন এই শহরটা কোথায় অবস্থিত? ইরান, ইরাক, সুইডেন, মিশর। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নিশ্চয়ই মনে আছে আপনাদের, বা পড়ছেন মনে হয় বইতে। ব্যাবিলন এটা কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হচ্ছে ইরাকে অবস্থিত ব্যাবিলন শহরটা, ঠিক আছে। আচ্ছা, ওয়াল স্ট্রিট এটা কেন বিখ্যাত? ওয়াল স্ট্রিট শেয়ার বাজারের জন্য, বাণিজ্যের জন্য, গোয়েন্দা কার্যক্রমের জন্য, তারপর কি আপনার কি দেওয়া আছে এখানে, চাকচিক্যের জন্য। ওয়াল স্ট্রিট এটা হচ্ছে শেয়ার বাজারের জন্য বিখ্যাত। ওয়াল স্ট্রিট নিউ ইয়র্কের মধ্যে 2001 সালে 1/11 নিশ্চয়ই শুনছেন, টুইন টাওয়ার বিধ্বংস। বিশ্বের উচ্চতম রাজধানী কোথায়? টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক হচ্ছে, আর বা লাপাজ। বিশ্বের উচ্চতম রাজধানী, আর্জেন্টিনা গেছিল ওইখানে খেলতে, পরে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে গেছিল ওদের। বিশ্বের উচ্চতম রাজধানী হচ্ছে লাপাজ, যেটা হচ্ছে বলিভিয়া। লাপাজ এটা হচ্ছে বলিভিয়া কান্ট্রির মধ্যে, ঠিক আছে, উচ্চতম রাজধানী। আর নিউ ইয়র্ককে বলা হয় বিগ অ্যাপল, এটাই হচ্ছে কি বিগ অ্যাপল, ঠিক আছে। বিগ অ্যাপল বলা হয় কি কারণে? হয়তো কোনো কারণ আছে। বিশ্বের সর্বশেষ স্বাধীন রাষ্ট্রের নাম কি? দক্ষিণ সুদান, রাশিয়া, মোনাকো, ভ্যাটিকান সিটি। বিশ্বের সর্বশেষ স্বাধীন রাষ্ট্রের নাম কি? দক্ষিণ সুদান, রাশিয়া, মোনাকো, ভ্যাটিকান সিটি। কি হবে অ্যান্সার? আচ্ছা, রাইট অ্যান্সার হচ্ছে দক্ষিণ সুদান। আর যদি বলা হতো যে সর্বশেষ গণতান্ত্রিক রাষ্ট্র, যদি বলা হতো গণতান্ত্রিক রাষ্ট্র কোনটা, ঠিক আছে, গণতান্ত্রিক যদি দিতাম তাহলে আমরা নেপাল দিতাম। যদি সর্বশেষ গণতান্ত্রিক রাষ্ট্রের কথা যদি বলতাম তাহলে সেটা হতো আমরা নেপাল। এরপর আসেন, সোমপুর বিহার এটা কার কীর্তি? অশোক, ধর্মপাল, রাজ্যপাল, অতীশ দীপঙ্কর। আচ্ছা, আমি কিছু অশোকের কীর্তি হচ্ছে মহাস্থানগড়, এটা হচ্ছে অশোকের কীর্তি, ঠিক আছে, মহাস্থানগড়। সোমপুর বিহার এটা রাজা ধর্মপালের কীর্তি, সোমপুর বিহার। অতীশ দীপঙ্কর ছিলেন হচ্ছে একজন বৌদ্ধ পণ্ডিত, বৌদ্ধ পণ্ডিত ছিলেন, ঠিক আছে, অতীশ দীপঙ্কর। ওকে, একটি বিষয়ে সর্বোচ্চ কতজন নোবেল পাইতে পারে? একটি বিষয়ে সর্বোচ্চ কতজন নোবেল পাইতে পারে? 3 জন, 7 জন, 4 জন, 5 জন। রাইট অ্যান্সার হচ্ছে 3 জন পাইতে পারে একটা বিষয়ে সর্বোচ্চ। আর শান্তিতে সংগঠন পাইতে পারে। ভিয়েতনাম কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে? ভিয়েতনাম, এখানে ইন্টারেস্টিং অনেক তথ্য আছে। ভিয়েতনাম যখন আপনারা পড়বেন, আর পড়তে পড়বেন না ইউনিভার্সিটি পরীক্ষার পরে। রাইট অ্যান্সার ফ্রান্স, একটু মনে রাখেন, ফ্রান্স। ইতালির আন্ডারে ছিল আবিসিনিয়া, ব্রিটেন আর যুক্তরাষ্ট্রের আন্ডারে সবই ছিল। ফিলিপাইন একটা দেশের নাম শুনছেন না, ফিলিপাইন? এই ফিলিপাইন কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রের আন্ডারে ছিল, ফিলিপাইন। স্প্যানিশ ও যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের ঐতিহাসিক 6 দফার প্রথম দফা কোনটা ছিল? আওয়ামী লীগের যে 6 দফা, এটার প্রথম দফা কোনটা ছিল? এটা হচ্ছে আমাদের প্রাদেশিক স্বায়ত্তশাসন, প্রাদেশিক স্বায়ত্তশাসন। আর রাষ্ট্রভাষা হিসাবে বাংলা, এটা ছিল হচ্ছে 21 দফার প্রথম দফা। 21 দফার কথা মনে আছে? 21 দফার প্রথম দফা ছিল এটা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেন কে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা করে কারা? হ্যাঁ, এনজিও, অর্থ মন্ত্রণালয়, সচিবালয়। রাইট অ্যান্সার হচ্ছে প্রধান প্ল্যানিং কমিশন, পরিকল্পনা কমিশন, যেটা এটাই হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে। জাতিসংঘভুক্ত কূটনীতিকদের, সর্বোচ্চ কূটনীতিকদের কি বলা হয়? এটা হচ্ছে অ্যাম্বাসেডর, জাতিসংঘভুক্ত। আর যদি কমনওয়েলথ হয়, কমনওয়েলথভুক্ত সর্বোচ্চ যারা, এদেরকে বলা হচ্ছে কি হাই কমিশনার। এই জন্য দেখেন ইন্ডিয়ারটা বলা হচ্ছে ইন্ডিয়ার হাই কমিশন, ঠিক আছে। বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরির কারখানা কোথায়? গাজীপুর, জামালপুর, চট্টগ্রাম, খুলনা। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের গাজীপুরে। গাজীপুরে আরও কারখানা আছে, বলি মেশিন টুলস ফ্যাক্টরি, কিন্তু সরকারি মেশিন টুলস ফ্যাক্টরি, এটাও গাজীপুরে। টাকশাল যেটা, এটাও কিন্তু গাজীপুরে। বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে? কে বলতে পারবেন? বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে? জি, দ্রুত বলেন। হ্যাঁ, 2 এপ্রিল, 27শে মার্চ, 12ই জুলাই, 3রা মার্চ। 3রা মার্চের কথা বলি, এটা হচ্ছে পতাকা দিবস, নিশ্চয়ই মনে আছে। সব আবার ভুলে যায় না। কি হবে অ্যান্সার? হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে 2 এপ্রিল। মিমি এতক্ষণে পড়ছেন 2 এপ্রিল।
অনলাইন ব্যাংকিং পদ্ধতির নাম কি? অনলাইন ব্যাংকিং পদ্ধতি টাইজন, ওয়াল স্ট্রিট, পেপাল, আলিবাবা। ঠিক আছে, আলিবাবা হচ্ছে কিনার পদ্ধতি, পেপাল হচ্ছে আমাদের অনলাইন ব্যাংকিং পদ্ধতি, যেটা বাংলাদেশে আসার জন্য ফ্রিল্যান্সাররা বারবার রিকোয়েস্ট করতেছে, সরকারকে বলতেছে যে যেভাবে হোক যেন আসে এটা। কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কোনটা? সন্দ্বীপ, মহেশখালী, হাতিয়া, সোনাদিয়া। কোনটা হবে? কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কোনটা হবে? সন্দ্বীপ, হাতিয়া, মহেশখালী, সোনাদিয়া। কোনটা হবে রাইট অ্যান্সার? মহেশখালী বিদ্যুৎ প্রকল্প কেন্দ্র, এটা কয়লা ভিত্তিক। ঠিক আছে। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু কয়লা ভিত্তিক না। বেজ লাইন কাকে বলে? বেজ লাইন, এই লাইনটা কেন গুরুত্বপূর্ণ এই কথাটা মনে আছে আপনাদের? বাংলাদেশ মিয়ানমারের কাছ থেকে সমুদ্র জয় করছিল, তারপর হচ্ছে ইন্ডিয়া থেকে সমুদ্র জয় করছিল। বেজ লাইনকে বলা হচ্ছে ভাটার সর্বশেষ স্থান, সর্বশেষ ভাটার যে স্থান এটাকে বলা হচ্ছে বেজ লাইন। এরপর আসেন ধুমধাম করে আমরা শেষ করে ফেলি। বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় কোনটা? গারো, মণিপুরি, রোহিঙ্গা, সাঁওতাল। কি হবে অ্যান্সার? বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশের স্থানীয় কোনটা না? বাংলাদেশের স্থানীয় হচ্ছে জনগোষ্ঠী না কোনটা? আমাদের রোহিঙ্গারা হচ্ছে বাংলাদেশের স্থানীয় না। ঠিক আছে, রোহিঙ্গা। আরেকটা জিনিস বলে রাখি, সাঁওতাল এরা হচ্ছে সমতলে বৃহত্তম, সমতলে বৃহত্তম হচ্ছে আমাদের সাঁওতাল। ঠিক আছে। আর বাংলাদেশের সবচেয়ে বেশি উপজাতি হচ্ছে চাকমা, বাংলাদেশের সবচেয়ে বেশি উপজাতি, আর সাঁওতালরা হচ্ছে সমতলে বৃহত্তম। ঠিক আছে। মণিপুরি এরা কোথায় থাকে? ওনারা হচ্ছে সিলেটে থাকে, মণিপুরি। ঠিক আছে, সিলেটে। গারোদের ব্যাপারে বলা হচ্ছে মাতৃতান্ত্রিক, গারো এদেরকে বলা হয় মাতৃতান্ত্রিক। প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলো, এটা লেখক কে? প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলো আবু সাইদ চৌধুরী, বেলাল চৌধুরী। আবু সাইদ চৌধুরী বিচারপতি, আবু সাইদ চৌধুরী এটার লেখক, বিচারপতি আবু সাইদ চৌধুরী। টি-20 ক্রিকেট দেশের পক্ষে, মানে ক্রিকেটে দেশের পক্ষে মানে বাংলাদেশের পক্ষে সর্বপ্রথম সেঞ্চুরি করছেন কে? বাংলাদেশের টি-20তে প্রথম সেঞ্চুরিয়ান কে? সাকিব, তামিম, মুশফিক, সাব্বির। মনে রাখবেন টি-20 হচ্ছে একটা খেলা, মানে যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে বল পাইতে হবে আপনার, মাত্র 20 ওভারের খেলা। ঠিক আছে। সাধারণত ওপেনার যারা থাকে তাদের কাছ থেকে হচ্ছে সুবিধাটা বেশি থাকে। ফর এক্সাম্পল রোহিত শর্মা। ঠিক আছে। আর বাংলাদেশের ওপেনারকে তামিম, তামিম পাইছে, এটা ওমানের সাথে করছিল। ওকে। প্রবল জোয়ারের কারণ কি? এটা ভূগোলের একটা কোশ্চেন। সূর্য, চন্দ্র, পৃথিবীর এক সমকোণে থাকে, চন্দ্র পৃথিবীর কাছে থাকে, সূর্য পৃথিবীর সবচেয়ে কাছে থাকে, সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরল রেখায় থাকে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? প্রবল জোয়ারের কারণ কি? রাইট অ্যান্সার হচ্ছে সূর্য, পৃথিবী, চন্দ্র সব একই সরল রেখায় থাকে, এটাকে বলা হচ্ছে কি প্রবল জোয়ারের কারণ। সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তককে? সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তকে এটা আপনারা জানেন, সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। এ হচ্ছে সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক। ওনার কিন্তু বিখ্যাত হচ্ছে যে 30, এটা একটু মনে রাখেন এই থিওরিটা। এখন 30 এটা সম্পর্কে ডিটেলস জেনে রাখবেন। 30 বলতে কি বোঝাচ্ছে? রোকেয়া দিবস পালিত হয় কবে? রোকেয়া দিবস জানেন আপনারা 9 ডিসেম্বর। ওনার জন্ম এবং মৃত্যু সেম দিন, 9 ডিসেম্বর। আর মনে রাখবেন 10 ডিসেম্বর কি জানেন? 10 ডিসেম্বর হচ্ছে মানবাধিকার দিবস। 10 ডিসেম্বর হচ্ছে মানবাধিকার দিবস। কোন সালে ফরাসি বিপ্লব হয়? ফরাসি বিপ্লব হয় কেন? এটা ইন্টারেস্টিং একটা পার্ট আছে, যে ফ্রান্স আমেরিকার হেল্প করতে থাকে, ব্যবসায়ীদের কাছ থেকে অনেক ঋণ নেয়, ব্যবসায়ীরা হচ্ছে জমি দাবি করে কিন্তু রাজা জমি দিতে চায় না। এটা নিয়ে পরবর্তী সামন্তবাদ যারা, তারা হচ্ছে কি আপনার যুদ্ধ করে রাজার বিরুদ্ধে বিদ্রোহের নামে। রাইট অ্যান্সার হচ্ছে 1789 সালে। 1789 সালে ফরাসি বিপ্লব হয়। জাতিসংঘ প্রতিষ্ঠার কোন সম্মেলনে ডলারকে আন্তর্জাতিক মুদ্রা স্বীকৃতি দেওয়া হয়? জাতিসংঘ প্রতিষ্ঠার সময় তো অনেকগুলো সম্মেলন হয়েছে, কোন সম্মেলনের মধ্যে হচ্ছে ডলারকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়? বলেন। ব্রেটন উডস, ইয়াল্টা, মস্কো, ওয়াশিংটন ঘোষণা, কোনটা হবে? হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে ব্রেটন উডস সম্মেলনে, ব্রেটন উডস সম্মেলনে। কাম্য জনসংখ্যা তত্ত্বের জনককে? কাম্য জনসংখ্যা তত্ত্বের জনককে? কি হবে অ্যান্সার? ম্যাথলাস, ডেভিড ম্যাথলাস। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের শেষ পর্যায়ে, এটা কার উক্তি? সাম্রাজ্যবাদ পুঁজিবাদের শেষ পর্যায়ে, এটা কার উক্তি? লেনিন, কার্ল মার্কস, অ্যারিস্টটল, জন লক। কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হচ্ছে লেনিন। আর কার্ল মার্কস হচ্ছে মনে আছে সমাজতন্ত্র, কার্ল মার্কস হচ্ছে সমাজতন্ত্রের জনক, সমাজতন্ত্র। নিরপেক্ষ দেশ এই নামে কোন দেশ? মনে রাখবেন নিরপেক্ষ দেশ মানে এটা যুদ্ধ টুদ্ধ জড়াইতে চায় না। আর এই দেশের মধ্যে সবচেয়ে বেশি অফিস, মানে বিভিন্ন যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে, এই আন্তর্জাতিক সংগঠনগুলোর অফিস ম্যাক্সিমাম হচ্ছে এই দেশের মধ্যে। সেটা কোন দেশ?
সেটা হচ্ছে সুইজারল্যান্ড। এমনকি এরা জাতিসংঘের সদস্য হইতেও চায়নি, পরবর্তীতে 2000 সালের পরে যে তারা জাতিসংঘের সদস্য হয়েছে, প্রথমে হইতে চায়নি তারা। সুইজারল্যান্ড, আপনারা আমার একটা ভিডিও আছে ইউটিউবে দেখেন যে সুইজারল্যান্ডকে কেন নিরপেক্ষ দেশ বলা হয়, ইন্টারেস্টিং অনেক থিওরি আছে এখানে। সামরিক শক্তিতে দুর্বল দেশকে কি বলা হয়? বাফার স্টেট, স্যাটেলাইট স্টেট, ক্ষুদ্র রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র। কি হবে অ্যান্সার? সামরিক শক্তিতে যে দেশটা দুর্বল থাকে সেটাকে বলা হচ্ছে ক্ষুদ্র রাষ্ট্র, আর স্যাটেলাইট রাষ্ট্র বলা হয় হচ্ছে মানতে বাধ্য। মানে মনে করেন যে বাংলাদেশ মানে এই 15ই আগস্ট, সরি 15ই আগস্ট কই, 5ই আগস্টের আগ পর্যন্ত ছিল একটা স্যাটেলাইট স্টেট। ভারত যা বলবে আমি সেটা মানতে বাধ্য, ঠিক আছে? এটা বলে স্যাটেলাইট স্টেট। বাংলাদেশের সামরিক শক্তি আছে কিন্তু সেটা প্রয়োগ করে নাই, ঠিক আছে? আচ্ছা, সিডডাপ পুরস্কার কেন দেওয়া হয়? আচ্ছা, সিডডাপ পুরস্কার যেহেতু আছে, এই জিনিসটা একটু মনে রাখেন স্যার, বার্ড, BIRD, এই জিনিসটা একটু মনে রাখেন, বার্ড, ঠিক আছে? মানে হচ্ছে কিসের জন্য? কুমিল্লার মধ্যে বিখ্যাত বার্ড, এই আর মনে রাখেন। সিডডাপ হচ্ছে পল্লী উন্নয়নে দেওয়া হয়, আর সিডডাপের যে সদর দপ্তর এটা কিন্তু বিডিতেই আছে, সিডডাপের সদর দপ্তর বাংলাদেশেই আছে। অ্যান্ড্রয়েড হচ্ছে কি? অ্যাপ্লিকেশন অপারেটিং সিস্টেম অ্যাপস কোম্পানি। অ্যান্ড্রয়েড জিনিসটা কি বলেন তো? অ্যাপ্লিকেশন মানে অ্যাপস, কোনো অপারেটিং সিস্টেম, অ্যাপস কোম্পানি। অ্যান্ড্রয়েড হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, ঠিক না? এটা কোনো অ্যাপস না। বাংলার ইতিহাসে প্রথম সার্বভৌম সম্রাট কে? বাংলার ইতিহাসে অশোক, ইলিয়াস শাহ, শশাঙ্ক, ফখরুদ্দিন মুবারক শাহ। প্রথম সার্বভৌম সম্রাট কে? যে স্বাধীনতা ঘোষণা করছে আবার সার্বভৌমত্ব বজায় রাখছে, সম্রাট হচ্ছে আমাদের শশাঙ্ক। শশাঙ্ক হচ্ছে প্রথম সার্বভৌম সম্রাট, ইলিয়াস শাহ না, প্রথম না। আর্যভট্ট বিখ্যাত লোক, এর গ্রন্থের নাম কি? আর্যভট্ট, এই লোকের গ্রন্থের নাম কি? আর্য শাস্ত্র, কৌটিল্য শাস্ত্র, আর্য সিদ্ধান্ত, রামচরিতম। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে আর্য সিদ্ধান্ত। এই আর্য সিদ্ধান্তর মধ্যে কিন্তু ওই যে মনে আছে আপনার জিরোর কথা, তারপর আহ্নিক গতির একটা ধারণা, এইগুলা কিন্তু হচ্ছে আর্যভট্টের সময় করা। আর কৌটিল্য শাস্ত্র এটা হচ্ছে কিন্তু একটা বাড়ি হচ্ছে কি চাণক্য, মনে আছে চাণক্য, ওনার নামই কিন্তু, গ্রন্থের নাম হচ্ছে অর্থশাস্ত্র, চাণক্যের লেখা অর্থশাস্ত্র। মাসের কেল্লা নির্মাণের পরিকল্পনা কার? কর্নেল স্টুয়ার্ট, গোলাম মাসুম, নেসার আলী, সিধু ও কানু। একটু বলে রাখি, সিধু ও কানু এরা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সাথে জড়িত, সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে? সাঁওতাল বিদ্রোহ নাম শুনছেন কিনা আমি জানি না, সাঁওতাল। নেসার আলী হচ্ছে তিতুমিরের নাম, মীর নেসার আলী তিতুমির, ওকে? গোলাম মাসুমের পরিকল্পনা ছিল বাঁশের কেল্লা নির্মাণ, আর কর্নেল স্টুয়ার্টের সাথে হচ্ছে তাই তিতুমিরের হচ্ছে যুদ্ধ হয় কর্নেল স্টুয়ার্টের সাথে। এত আস্তে বলার কিছু নাই, দেখে নিয়েন, ভিডিও তো থাকবেই। এখন অ্যান্সার করতে পারতেছেন না স্যার, একটু আস্তে বলেন। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এইটা বলা হয়েছিল হচ্ছে এরকম যে যখন রবীন্দ্রনাথের নোবেল পাইছে ওই প্রেক্ষিতে বলা লেখা আর কি, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। রাইট অ্যান্সারটা হচ্ছে অতুল প্রসাদ সেন, অতুল প্রসাদ সেন। তারপর আসেন, অস্তিত্বে আমার দেশ, এটা কার জীবনের উপরে লেখা? এটা হচ্ছে মতিউর রহমান, মতিউর রহমান। আর মতিউর রহমান যেই বিমানটা নিয়ে হাইজেক করে হচ্ছে উনি ইয়া করতে চাইছিল, অ্যাটাক করতে চাইছিল, ওইটার নাম হচ্ছে ব্লু বার্ড, ব্লু বার্ড, ঠিক আছে? এই স্টেজ ইজ বর্ন এর পরিচালককে? তারেক মাসুদ, জহির রায়হান, আমজাদ হোসেন, সুভাষ দত্ত। কি হবে অ্যান্সার? এই স্টেট ইজ বর্ন, স্টেট ইজ বর্ন। রাইট অ্যান্সার হচ্ছে জহির রায়হান, জহির রায়হান লেখা। আর তারেক মাসুদ হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন গান নিয়ে কাজ করছিল, ঠিক আছে? আমার ঠিক মনে নেই, প্রামাণ্য চিত্রটার একটা নাম আছে, তারেক মাসুদ এটা নিয়ে কাজ করছিল। আসেন, বারডেম হসপিটালের প্রতিষ্ঠাতাকে? বারডেম হসপিটাল, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, নুরুল ইসলাম, মহিউদ্দিন আলম। হ্যাঁ, বারডেম হসপিটাল, যারা বারডেমে যান তারা দেখেন, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম এটা প্রতিষ্ঠাতা বারডেম হসপিটাল। আর প্রাণ গোপাল দত্ত স্টিল নাও ডাক্তার হিসাবে আছেন। বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কোনটা? বদ্বীপ পরিকল্পনা, জলবায়ু পরিকল্পনা, উন্নয়ন ভিশন, শিক্ষা উন্নয়ন। কি হবে অ্যান্সার? বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কোনটা? বদ্বীপ পরিকল্পনা। রাইট অ্যান্সার হচ্ছে বদ্বীপ পরিকল্পনা। আর মনে রাখবেন এটা নেদারল্যান্ডকে আন্ডারে করছে, নেদারল্যান্ড, এটা নেদারল্যান্ডকে ফলো করে এই বদ্বীপ পরিকল্পনা করতেছে, নেদারল্যান্ড। আমি লিখে দিচ্ছি, ওকে। নির্মলচর কোথায় অবস্থিত? নির্মলচর, নির্মলচর রাজশাহী, ফেনী, লক্ষ্মীপুর, তারপর কি আছে? ভোলা। আচ্ছা বলি এখানে স্যার, নির্মলচর হচ্ছে রাজশাহীতে নির্মলচর। ফেনীর একটা চর আছে মুহুরীর চর, মুহুরীর চর,
এইটা নিয়ে হচ্ছে ভারতের সাথে আমাদের পিটাপিটি আছে, ঠিক আছে, ভারতের সাথে। ভোলা তো বুঝেনি, এটা দ্বীপ রাষ্ট্র মানে দ্বীপ জেলা, যেটাকে আমরা আগের নাম ছিল শাহবাজপুর, ভোলার। এরপর আসেন, কোন দেশের সবচেয়ে অনুর্বর জমির খাজনা কি থাকবে? এটা অর্থনীতির কোশ্চেন। মানে কোন দেশের কোনো একটা জমির মধ্যে কোনো হচ্ছে না, কি বলে, উৎপাদন হচ্ছে না, এই ক্ষেত্রে সরকার কি খাজনা নিবে? কোন দেশের মনে করেন জমির মধ্যে কোনো উৎপাদন হচ্ছে না, চাষাবাদ হচ্ছে না, সেই ক্ষেত্রে সরকার জমি থেকে কি খাজনা নিবে? স্যার কোনো খাজনাই নিবে না, এটা হচ্ছে শূন্য খাজনা। কোনো দেশের উৎপাদিত জমির কি যদি অনুর্বর জমির খাজনা হচ্ছে শূন্য, কোনো খাজনাই সে পাবে না, মানে সরকার পাবে না। যেহেতু জমিতে খাজনা দেওয়া হয় কেন? উৎপাদনের কারণে, যেহেতু উৎপাদন হচ্ছে না তার মানে শূন্য। জরুরি নাগরিক সেবা কোনটা? আপনারা জানেন 999, এটা হচ্ছে কি জরুরি নাগরিক সেবা। অর্থনীতির কোশ্চেন, নিচের কোনটা প্রত্যক্ষ কর? প্রত্যক্ষ কর মানে হচ্ছে যেটা আরেকজনের উপর চাপানো যায় না, এটাকে বলে প্রত্যক্ষ কর। ট্যাক্স, আয়কর, আবগারি শুল্ক, ভূমিকর। কি হবে অ্যান্সার? আয়কর। বিগ অ্যাপেল, এটা কোন দেশ শহরকে বলা হয় বিগ অ্যাপেল? নিউ ইয়র্ক, সেন্ট পিটার্সবার্গ। বলেন তো সেন্ট পিটার্সবার্গ কোথায়? সেন্ট পিটার্সবার্গ শহরটা হচ্ছে রাশিয়ায়, রাশিয়ায় লেনিন গ্রান্ট এটার নাম ছিল আগে। লন্ডন, টোকিও তো গেল, রাইট অ্যান্সার হচ্ছে নিউ ইয়র্ক, বিগ অ্যাপেল বলা হয়। বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার কোনটা? বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার, বাংলা সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পদক, 21শে পদক, বঙ্গবন্ধু পদক। রাইট অ্যান্সার হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার। তারপর দেখেন নিচের কোনটা কি বলতেছে এখানে, জলবায়ুর উপাদান না কোনটা? কোনটা জলবায়ুর উপাদান না, মানে কোনটার পরিবর্তন হলে আমরা বলি না যে এটা জলবায়ু পরিবর্তন হয়েছে বা হয় না। দেখেন জলবায়ুর পরিবর্তনের কারণে উষ্ণতা বাড়তে পারে, আর্দ্রতাও বাড়তে পারে, বায়ু প্রবাহ কি হইতে পারে, গতিবেগ পরিবর্তন বা পরিবর্তন হইতে পারে, ঠিক আছে, কিন্তু সমুদ্র স্রোত এটা জলবায়ুর সাথে এটা রিলেটেড না, সমুদ্র স্রোত। পরের কোশ্চেন, সংগ্রাম এই চিত্রকর্মের শিল্পীকে বলেন তো স্যার? সংগ্রাম চিত্রকর্মের শিল্পীকে? একবারে সহজ, সংগ্রাম চিত্রকর্মের ইয়াকে রাইট অ্যান্সার হচ্ছে কি জয়নুল আবেদিন। উনি কিন্তু দুর্ভিক্ষের জন্য করছিল, মনে আছে, ম্যাডোনা, দুর্ভিক্ষের জন্য ওনার করা ম্যাডোনা। আর আরো বিখ্যাত কিছু চিত্রকর্ম আছে, যেমন গোয়ার্নিকা, এটা হচ্ছে স্প্যানিশ শিল্পী লিখছিলেন, গোয়ার্নিকা, স্প্যানের যে ইয়াটা হয়েছিল। হ্যাঁ জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন কোন জেলার? ময়মনসিংহ জেলার জয়নুল আবেদিন। দেশের প্রথম গ্যাস ক্ষেত্র কোনটা? মোবারকপুর, হরিপুর, তারপর কি দেওয়া আছে, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। দেশের প্রথম গ্যাস ক্ষেত্র কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে হরিপুর, নাকি মোবারকপুর না, কিন্তু গ্যাস ক্ষেত্র কোনটা? হরিপুর। আর পুরা বঙ্গোপসাগরের 26টা ব্লকে গ্যাস তেল খোঁজার জন্য কিন্তু ভাগ করা হয়েছে, বঙ্গোপসাগরের পুরা বঙ্গোপসাগরটা 26টা ব্লকে ভাগ করা হয়েছে। আচ্ছা পরের কোশ্চেনে আসি, পাট থেকে পচনশীল পলিমার ব্যাগের উদ্ভাবক কে? পাট থেকে পচনশীল পলিমার ব্যাগের উদ্ভাবক কে বলেন? মকসুদুল আলম, সিদ্দিকুল্লাহ, মোবারক আহমদ, তারপর কে, মকবুল হোসেন। কি হবে? হ্যাঁ পাট থেকে পচনশীল, হ্যাঁ মোবারক আহমদ। জুটন আবিষ্কার করছিল হচ্ছে সিদ্দিকুল্লাহ। পোশাক খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন দেশ? বাংলাদেশের পোশাক খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন দেশ? জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, সুইডেন। হ্যাঁ এটা মনে রাখেন, দক্ষিণ কোরিয়া কিন্তু বাংলাদেশের পোশাক খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে। আর সবচেয়ে বেশি বাংলাদেশ রপ্তানি করে হচ্ছে আমেরিকায়। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে আমেরিকায়, ঠিক আছে। আর পোশাক খাতে বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ করে হচ্ছে দক্ষিণ কোরিয়া। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বলে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? এই রিসেন্টলি এই ঘটনাটা, একেবারে রিসেন্টলি, এটা মনে রেখে, এর আগে জাতীয় কবি হিসেবে সরকার প্রজ্ঞাপন জারি করে নাই। 2রা জানুয়ারি 2025 সাল, 2রা জানুয়ারি। যান্ত্রিক ক্যালকুলেটর আমরা পড়ছিলাম, ঠিক না, চার্লস ব্যাবেজ। নিকোটিন কোথায় থাকে? পচা ফলে, সিগারেটের ধোঁয়ায়, তৈলাক্ত দ্রব্যে, গাড়ির ধোঁয়ায়। নিকোটিন, নাটক টাটক দেখলে এটা পারার কথা। রাইট অ্যান্সার হচ্ছে সিগারেটের ধোঁয়ায়।
বাফার স্টেট, ইউরোপের বাফার স্টেট কোনটা? বাফার স্টেট মানে হচ্ছে ঝগড়া অঞ্চল, সোজা কথা মনে রাখবেন, ঝগড়ার অঞ্চল, এটা মনে রাখেন। আচ্ছা, এটা সিস্টেমটা কি বলি, ঝগড়ার অঞ্চলটা এটা হচ্ছে যে পাটাপোতায় ঘষাঘষি, জান যায় মরিচের একটা ওয়ার্ড শুনছেন না? তো ইউরোপের মধ্যে করতে কি যে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে লড়াই হইতো, তো কই লড়াই করবি, আয় আমরা বেলজিয়ামে যা লড়াই করি। মানে লড়াইটা কোথায় কারা? ইংল্যান্ড আর ফ্রান্স। নেপোলিয়নের কথা শুনছেন নিশ্চয়ই, ইংল্যান্ডের বিভিন্ন রাজার কথা শুনছেন। ইংল্যান্ড এবং ফ্রান্স লড়াই করে কোথায় যায়? বেলজিয়ামে যা লড়াই করে। এই জন্য ইউরোপের বাফার স্টেট হচ্ছে আমাদের বেলজিয়াম। গ্রিন ব্যাক কি? গ্রিন ব্যাক, গ্রিন ব্যাক হচ্ছে একটা মুদ্রার নাম, ডলারের অপর নাম হচ্ছে গ্রিন ব্যাক, ডলারের অপর নাম হচ্ছে গ্রিন ব্যাক। এটার ব্যাক পার্টটা গ্রিন থাকে বলে এটা বলে গ্রিন ব্যাক। জুটন আবিষ্কার করেন কে? জুটন আবিষ্কারক বলেন, এটা কে হবে অ্যান্সার? মাকসুদুল আলম, তারপর কে? হরিপদ কাপালি, জুটন আবিষ্কার করেন হচ্ছে কি? মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। আর পাটের জিন, জিনটা আবিষ্কার করা হচ্ছে মাকসুদুল আলম, পাটের জিনটা, ঠিক আছে এটা। আর হরিপদ কাপালি একটা কিন্তু ধান আছে, ধানের আবিষ্কারক, ঠিক আছে, কি জানি হরি ধান বা সামথিং কিছু একটা, যশোরের কিন্তু হরিপদ কাপালি। আসেন, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটা? সবচেয়ে বড় দ্বীপ ডেনমার্ক, ভোলা, ইন্দোনেশিয়া, গ্রিনল্যান্ড। রাইট অ্যান্সার হচ্ছে গ্রিনল্যান্ড। একটু মনে রাখেন, এটা কিন্তু এবারে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ ইউএসএ এই জায়গাটা নিতে চাচ্ছে, গ্রিনল্যান্ডকে, গ্রিনল্যান্ডটা ইউএসএ নিতে চাচ্ছে। ওয়াল স্ট্রিট কেন বিখ্যাত? আমরা পড়ছি এটা, এটা শেয়ার বাজারের জন্য বিখ্যাত। বিশ্বের সর্বোচ্চ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান পড়ছি আমরা। বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারকের নাম কি? বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারী সমিতির নাম কি? বেসিস, বিসিএ, বিএসআই, বিসিবি, কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে বেসিস, রাইট অ্যান্সার হচ্ছে বেসিস। এটা হচ্ছে বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারী সমিতি। বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে কোন দেশ সবচেয়ে বেশি ক্ষতি হবে? নিচের কোন দেশটা সবচেয়ে বেশি ক্ষতি হবে? বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কি হবে অ্যান্সার? বিশ্ব জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে মালদ্বীপ। এই জন্য মালদ্বীপ অন্য দেশে হচ্ছে জমি কিনা রাখতেছে, মালদ্বীপ অন্য দেশে। কমন রুল বুক, এই জিনিসটা কিসের সাথে জড়িত? কমন রুল বুক, সাহিত্য, বাণিজ্য, চিকিৎসা, খেলাধুলা, কি হবে অ্যান্সার? হ্যাঁ, কমন রুল বুক, এটা কিসের সাথে জড়িত? সাহিত্য, বাণিজ্য, চিকিৎসা, খেলাধুলা। রাইট অ্যান্সার হচ্ছে বাণিজ্যের সাথে জড়িত কমন রুল বুক। এরপর আসেন, ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? ঢাকা সেনানিবাসে কিন্তু একটা জাদুঘর আছে, এটার নাম কি? বিজয় কেতন, স্বাধীনতা কেতন, স্বাধীন সুন্দর গোড়ার ডিম, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে বিজয় কেতন। বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের জনককে? মনে রাখেন, হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক, হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক। আর বিজ্ঞান ভিত্তিক হচ্ছে কিন্তু থুকিডাইসি। মনে আছে আপনাদের যে অর্থনীতির জনককে? অ্যাডাম স্মিথ, ঠিক না? তারপর দেখেন, পল স্যামুয়েলসন ছিলেন একজন, উনি আরেকটা অর্থনীতির জনক। কোন অর্থনীতি বলতে পারবেন কেউ? অর্থনীতির জনক তো হচ্ছে অ্যাডাম স্মিথ। আর পল স্যামুয়েলসন কিসের জনক? পল স্যামুয়েলসন। আর অর্থশাস্ত্রের জনক বলা হচ্ছে আবার কৌটিল্যকে। দেখি কে বলতে পারবেন পল স্যামুয়েলসন কিসের, কোন অর্থনীতির জনক? আচ্ছা, পিকে হিট্টি, উনি কিন্তু হচ্ছে ইতিহাস, উনিও হিস্ট্রিয়ান, ঠিক আছে। আর গোবিন্দ দেব, জিসি দেব নাম হচ্ছে, উনি হচ্ছে দার্শনিক, উনি দার্শনিক, ওনার কিন্তু হচ্ছে যে বুদ্ধিজীবী হত্যার সময় তাকে হত্যা করা হয়। ওয়ার্ল্ড ব্যাংকের প্রকৃত নাম কি? মনে রাখবেন, ওয়ার্ল্ড ব্যাংক বা যে এটা 5টা সংগঠনের সাথে জড়িত, এটা 5টা সংগঠনের সাথে জড়িত। ওয়ার্ল্ড ব্যাংক 5টা অর্গানাইজেশন মিলে কিন্তু হয় ওয়ার্ল্ড ব্যাংক। রাইট অ্যান্সার হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, এটাই হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। প্রবাসী সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র কে পাঠ করান? কে বলেন, কে পাঠ করান? মনসুর আলী, ইউসুফ আলী, নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ। আধুনিক অর্থনীতির জনক? গুড ওভি, আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন, ভেরি গুড। আচ্ছা, রাইট অ্যান্সার হচ্ছে এখানে স্যার অধ্যাপক ইউসুফ আলী, যে সব দেশের রাজনীতি, সব দলের রাজনীতি করছিলেন। বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালি আসছে? বাংলাদেশের কোথায়? কুমিল্লা, পটুয়াখালী, সিলেট, কক্সবাজার সমুদ্র সৈকত। তেজস্ক্রিয় বালি আছে কোথায়? রাইট অ্যান্সার হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে, ঠিক আছে। আর পটুয়াখালী জানেন, পটুয়াখালী, কুয়াকাটা, এগুলো শুনছেন। এখানে একটা উপজাতি আছে, বলতে পারেন নাম কি? পটুয়াখালীর মধ্যে কোন উপজাতি বসবাস করে?
লিখে দিচ্ছি রাখাইন, রাখাইনদের মন্দির টন্দির এগুলো আছে। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি? বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল, মেজর, অ্যাডমিরাল, ফিল্ড মার্শাল। কি হবে অ্যান্সার? বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কোনটা? বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনীর। আর ফিল্ড মার্শাল এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে, ফিল্ড মার্শাল এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর সর্বোচ্চ পদ। যেমন ফিল্ড মার্শাল আইয়ুব খানের নাম শুনছেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় রোমেলের নাম শুনছেন, ফিল্ড মার্শাল রোমেল, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এখানে হচ্ছে 3 থেকে 5 সেটা সলভ করে দিলাম। আপনারা মোটামুটি সবাই ঘুমাইতেছেন, আপনাদের টাইম লস হবে এগুলো দেখলে। ধন্যবাদ না দেখার জন্য। ঠিক আছে, বাকি পরীক্ষাগুলো ভালো করে দিয়েন। আরো 2টা পরীক্ষা হবে, পরীক্ষার রেজাল্ট মোটেও আশাব্যঞ্জক না। আর এখানে যে নাম্বারটা পাচ্ছেন পরীক্ষার হলে কিন্তু এই নাম্বারটা পাবেন না, তার চেয়ে আরও মিনিমাম 20% কম পাবেন নার্ভাসনেসের কারণে। এটা ভেবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। আর অ্যাডমিশন টেস্ট কিন্তু কেবল হচ্ছে ওই যে প্রশ্নোত্তর পর্ব না, এটা হচ্ছে মানে একটা সাইকোলজিক্যাল গেম অ্যাডমিশন টেস্ট। আপনি দেখবেন আপনি যে পরীক্ষাটা দিয়ে আসছেন ওর চেয়ে যদি আরও 10 ভাগ বেশি কঠিন কোশ্চেনও যদি আপনার বাসায় পরীক্ষা দেয়, আপনি ভালো পারতেছেন, কিন্তু পরীক্ষার হলে পারতেছেন না, কারণ ওইখানে নার্ভ ঠিক রাখা যায় না। এটা খুবই ভয়ের বিষয় এটা। তো এই নার্ভটা যে ঠিক রাখতে পারবে এটা কারো সাজেশনে কাজ হবে না। নার্ভ ঠিক রাখতে হবে, কন্ট্রোলে থাকতে হবে। তারপর যেটা 50-50 এটা দেখানো যাবে না, যেটা 80-20 অ্যান্সার ওইটা দেখানো যাবে। ঠিক আছে, কোশ্চেন ভালো করে পড়তে হবে, যত সহজ কোশ্চেনই হোক না কেন। ইউনিভার্সিটি অ্যাডমিশনের এক্সাম কোশ্চেন খুব টাফ হবে না, অ্যাজ ইউজুয়াল কোশ্চেনই হবে। তো সমস্যাটা হচ্ছে পরীক্ষার হলে যা হয়। ঠিক আছে, হ্যাঁ পারা জিনিস কনফিউজড হয়ে যায়, এটা খুবই স্বাভাবিক বিষয়। তো এই জিনিসগুলো যত কম করা যায় তত ভালো আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার একটা সলভ নিয়ে। আল্লাহ হাফেজ।